হচ্ছে প্রথমে এ, তারপরে সি, তারপরে ভি। এ হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, তাই তো? আমরা কি বলেছিলাম? এ মানে হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টল, যেটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টলের পার্ট। তারপর থেকে আমাদের এটা হচ্ছে কন্ট্রাকশন অফ ভেন্ট্রিকল, কন্ট্রাকশন অফ ভেন্ট্রিকল থেকে তারপরে এক্সটেনশনটা হচ্ছে পুরোটাই সিস্টলে আছে। তারপরে এইখান থেকে হচ্ছে আমার যখন ভালভটা বন্ধ হয়ে যাচ্ছে এবি ভালভটা, তখন হচ্ছে ভি ওয়েভটা শুরু হচ্ছে, তাই তো? তাহলে আমাদের যে চাপ পাওয়া, আমাদের যদি ভি ওয়েভ নিয়ে বলতে হয় তাহলে ভি ওয়েভের অরিজিনটা কিরকম ভাবে হচ্ছে? ভি ওয়েভ কখন অরিজিন করছে? যখন ফিল হচ্ছে, ঠিক আছে? দেখ, একটা জিনিস একটা নেমোনিক মনে রাখবি, সেটা হচ্ছে এ সি ভি। এ মানে কি? অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। ভি মানে, সি মানে কি? কন্ট্রাকশন অফ ভেন্ট্রিকল। আর ভি মানে কি? ভেনাস ফিলিং। এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে? তো আমাদের যখন এভি ভালভটা ক্লোজ হয়ে যাচ্ছে, মানে হচ্ছে এভি ভালভ বলতে এখানে আমার কে ক্লোজ হচ্ছে? ধুর বাবা, এখানে আমার কে ক্লোজ হচ্ছে? এখানে হচ্ছে আমাদের ট্রাইকাসপিড ভালভ, তাই তো? ট্রাইকাসপিড ভালভ যখন ক্লোজ হয়ে যাচ্ছে তখন হচ্ছে আমার যে এসভিসি আইভিসি থেকে সব ব্লাডগুলো এসে আর এতে জমা হচ্ছে, সেইটা আস্তে আস্তে গিয়ে আমার আর এর প্রেশারটাই তো জেভিপিতে আমরা ফিল করছি, মানে দেখছি আর কি। তো যখন ভেনাস ফিলিংটা হচ্ছে তার জন্য এই জিনিসটা, এই পজিটিভ ওয়েভটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমার প্রশ্ন হলো, এক্সালারেটেড বা ইনক্রিজড তাহলে ইনক্রিজড ভি ওয়েভ আমরা কোথায় দেখতে পাবো? ইনক্রিজড ভি ওয়েভ আমরা তখনই দেখতে পাবো যখন হচ্ছে গিয়ে যে ফিলিংটা হচ্ছে সেটা বেশি বেশি করে হচ্ছে। বেশি বেশি করে হতে পারে কি কিভাবে হতে পারে? একটা হচ্ছে যদি আমার ট্রাইকাসপিড ভালভ যদি ঠিক মতো কম্পিটেন্ট না থাকে, রিগার্জিটেট করে, তাহলে কি হতে পারে? ট্রাইকাসপিড রিগার্জিটেশন, ঠিক আছে? আর একটা কিভাবে হতে পারে? আর রাইট অ্যাট্রিয়ামে আর কোথা থেকে ব্লাড আসতে পারে? যদি এলএ থেকে আসতে পারে, যদি এলএ থেকে রাইট অ্যাট্রিয়ামে ব্লাড আসে, সেটা কোন কন্ডিশনে হতে পারে? কোন কন্ডিশনে হতে পারে? এই কন্ডিশনে হতে পারে, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টে হতে পারে। তাহলে বেশি বেশি করে ব্লাড আসছে, বেশি বেশি করে ব্লাড এলে হচ্ছে আমার ভেনাস ফিলিংটা বাড়ছে, তাই তো? আর কিসে হতে পারে? যদি আর এতে ক্লট থাকে তাহলেও হতে পারে, তাই তো? তাহলে প্রশ্ন হলো, ডিক্রিজ কি করে হবে? ডিক্রিজ কখন হবে? ডিক্রিজ কখন হবে হচ্ছে যখন আমার আর এতে ব্লাড ঠিক করে ফিল হচ্ছে না। কিরকম কন্ডিশনে সেটা হতে পারে? একটাই কন্ডিশন মোটামুটি ক্লিনিক্যালি রেলিভেন্ট, সেটা কি? সেটার নাম হচ্ছে এসভিসি অবস্ট্রাকশন। নাম শুনেছিস এসভিসি অবস্ট্রাকশনের? এসভিসি অবস্ট্রাকশনের নাম শুনেছিস? সুপিরিয়র ভেনা কাভাল অবস্ট্রাকশন নাম শুনিসনি?
আচ্ছা, এসবিসি অবস্ট্রাকশন আমরা একটা ক্যাটাগরির মধ্যে ফেলি, সেটা হচ্ছে অনকোলজিক্যাল এমার্জেন্সি বলে। কারণ এসবিসি অবস্ট্রাকশন ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় হচ্ছে ম্যালিগনেন্ট পেশেন্টদের। ম্যালিগনেন্ট পেশেন্টদের কীভাবে এসবিসি অবস্ট্রাকশন হতে পারে? যদি মিডিয়াস্টিনাল একটা গ্রোথ থাকে, মিডিয়াস্টিনাল গ্রোথ থাকলে আমাদের কী করবে? মিডিয়াস্টিনাল যে স্ট্রাকচারগুলো আছে, মোস্টলি যে টিউবসগুলো আছে, সেগুলোকে অবস্ট্রাক্ট করবে। তার মধ্যে সবচেয়ে কি বলবো লো প্রেশার কোনটাতে আছে? সেটা হচ্ছে এসবিসি। এসবিসি অবস্ট্রাক্ট করলে কি হবে? আমার ব্লাডগুলো মোস্টলি আপার পার্ট অফ বডি মানে ফেস বা ইয়ে থেকে আর্ম থেকে আমার হার্টে ঠিকঠাক করে পৌঁছাবে না। এটাকে হচ্ছে বলে এসবিসি অবস্ট্রাকশন। এছাড়াও আর কি কি স্ট্রাকচারকে কম্প্রেস করতে পারে? আর কি কি স্ট্রাকচারকে কম্প্রেস করলে কি হবে? যেমন হচ্ছে ট্র্যাকিয়াকে কম্প্রেস করলে কি হবে? হোর্সনেস অফ ভয়েস হবে। হোর্সনেস অফ ভয়েস হবে না, স্ট্রাইডার হবে। হোর্সনেস অফ ভয়েস হতে গেলে কাকে কম্প্রেস করতে হবে? রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নাককে কম্প্রেস করতে হবে, যেটা আমাদের ভয়েসের জন্য রেসপন্সিবল। আর কি কি আর কোন স্ট্রাকচারকে ইনভলভ করলে আর কি হতে পারে? আর একটা স্ট্রাকচার কি আছে ওই জায়গায়? আর কোন টিউবাল স্ট্রাকচার আছে? একটা টিউব হচ্ছে ট্রাকিয়া, একটা হচ্ছে আর্ট ভেন, আর একটা কি আছে? ইসোফেগাসকে। ইসোফেগাসকে যদি কম্প্রেস করে তাহলে কি হতে পারে? ডিসফেজিয়া হতে পারে, গিলতে অসুবিধা হবে, তাই তো? তাহলে আমরা জেভিবি পড়তে গিয়ে একটু এসবিসি অবস্ট্রাকশন করলাম, এসবিসি অবস্ট্রাকশনের আমরা রিলেটেবল জিনিসগুলো পড়ে নিলাম। মানে আমাদের যে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা বা অ্যাকচুয়ালি এনি লাং কার্সিনোমা আর মিডিয়াস্টিনাল কার্সিনোমা মানে মিডিয়াস্টিনাল গ্রোথ, এই জিনিসটা করতে পারে। ইউজুয়ালি ম্যালিগনেন্সিতে হয় কেন বলছি? কারণ র্যাপিডলি প্রোগ্রেসিং তো জিনিসগুলো, তাড়াতাড়ি গ্রোথ হয়, গ্রোথ হয়ে হচ্ছে তাড়াতাড়ি অবস্ট্রাক্ট করে। তো রেসপিরেটরি কেসে তোরা যখন হিস্ট্রি নিবি, তোদের অনেক রকমই কেস পড়বে, কনসোলিডেশন থেকে শুরু করে মাস হতে পারে, অনেক কিছুই তোর ডিডি হবে, ইফিউশনেও এরকম ডিডি হবে। তখন তোরা এই যে জিনিসগুলো বললাম, এইগুলো আছে কি নেই তার ভিত্তিতে কিন্তু তোরা প্রফেশনাল ডায়াগনোসিসে পৌঁছাবি লং কেসের সময়। জাস্ট একটা সাইড নোট হিসেবে বলে রাখলাম এসবিসি অবস্ট্রাকশন। ঠিক আছে, তাহলে ভি ওয়েভ যখন হয়ে গেল, ভি ওয়েভের পরে আমাদের কি ওয়েভ আছে? ভি ওয়েভের পরে আমাদের আছে হচ্ছে ওয়াই ডিসেন্ট। ওয়াই ডিসেন্ট কেন হচ্ছে? এইটা হচ্ছে আমাদের আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন ফেজ। মানে হচ্ছে আমার ভেন্ট্রিকলটা ডাইলেট করছে কিন্তু তখনও এবি ভালভটা ওপেন হচ্ছে না। তারপরে হচ্ছে গিয়ে আমাদের যখন এবি ভালভটা ওপেন হয়ে যাচ্ছে, এই পয়েন্টে গিয়ে যখন আমার ট্রাইকাসপিড ভালভ যখন ওপেন হয়ে যাচ্ছে, তখন হচ্ছে গিয়ে আমার ব্লাড কলামটা কি হচ্ছে? আরএ থেকে হুড়হুড় করে আরবিতে চলে আসছে। সেই কন্ডিশনটাকে আমরা বলি ওয়াই ডিসেন্ট, তাই তো? আগের দিন বলেছিলাম কোন নেগেটিভ ওয়েভটা বেশি প্রমিনেন্ট, এক্স না ওয়াই? আগের দিন যেটা বলেছিলাম সেটা তো বল। কোন নেগেটিভ ওয়েভটা বেশি প্রমিনেন্ট? তাই তোদের পড়া ধরবো এবার থেকে, তোরা হু হু করে শুনছিস তারপরে সব ভুলে যাচ্ছিস। দেখেই বল, আগের দিন খাতা খুলে বল, এক্স ডিসেন্ট বেশি প্রমিনেন্ট না ওয়াই ডিসেন্ট বেশি প্রমিনেন্ট? না, এক্স ডিসেন্ট বেশি প্রমিনেন্ট। আর কোন পজিটিভ ওয়েভটা সবচেয়ে প্রমিনেন্ট বেশি? সিটাকে বাদই দিলাম, সিটা একটা মাইনর ওয়েভ। এই বেশি প্রমিনেন্ট না ভি বেশি প্রমিনেন্ট? এ ওয়েভ। ঠিক আছে, এইটা যেন মাথায় থাকে, কারণ এই রিলেটেড জিনিসপত্রগুলো হিমোডাইনামিক্সে কাজে আসবে। তো ওয়াই ডিসেন্ট আমরা অরিজিনেট কি করে হচ্ছে? যেখানে আমাদের আর এ এমটি ইন্টু আরভি, তাই তো, ইন্টু আরভি ফলোইং ট্রাইকাসপিড ভালভ ওপেনিং। বোঝা গেল? তো এবার আমাকে বল যে র্যাপিড ওয়াই ডিসেন্টের কারণ কি বল? একটা কজ আগের দিন পড়িয়েছিলাম,
ভেরি গুড, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, সিপি নট সিসিপি। কেন কেন বলেছিলাম? কনস্ট্রিকটিভ হলেই ক্রনিক হবে। আর কিছু কজ, এনি কজ যেখানে আমার লার্জ ভিওএফ আছে সেটাই আমার র্যাপিড এক্সিটেশন করবে। যদি ফিলিং বেটার হয় তাহলে নামবেও বেশি। তাহলে তার মধ্যে কি কি কজ বললাম? একটু আগে কি কি কজ বললাম? লার্জ ভিওএফ এর ট্রাইকাসপিড রিগার্জিটেশন বলেছি, এএসডি বলেছি, তাই না? এই সবগুলো কজে আমার র্যাপিড ওয়াইডেশন হবে। আচ্ছা এবার বল আমার স্লো ওয়াইডেশন কখন হবে? দেখ যদি এইটাও বাড়ে তাহলে এটাও বাড়বে, তাই না? বুঝতে পারলি? স্লো ওয়াইডেশন কখন হবে? কার্ডিয়াক ট্যাম্পোনেটে কি হবে? কার্ডিয়াক ট্যাম্পোনেটে অ্যাবসেন্ট ওয়াইডেশন হবে। ঠিক আছে, কার্ডিয়াক ট্যাম্পোনেটে একদম থাকবে না, আগের দিন বলেছিলাম যেটা। বেশ, দেখ এখন যদি আমার এই হচ্ছে একটা একটা কার্ডিয়াক সাইকেলের জেভিপি যদি হয়, নেক্সটটা কিরকম হবে? নেক্সটটা আবার এটা উঠবে, এ হবে, সি হবে, আবার ভি হবে, তাই তো? তাহলে যদি যদি আমার এটা উঠে যায় বেশি তাহলে ওয়াই ডিসেন্টটাও কমে যাবে, তাই না? ঠিক, তাহলে এনিওয়ে যেটাতে হচ্ছে আমার এ বেশি নাই সেগুলোতেই হয়ে যাবে, এ বেশি আছে সেগুলোতে তোর অ্যাবসেন্ট ওয়াই স্লো ওয়াই ডিসেন্ট হবে। তাহলে কজেস অফ লার্জ ওয়েভ, তাই তো? হয়ে গেল আমাদের জেভিপি নিয়ে ডিসকাশন করা শেষ। ঠিক আছে, এরপর আমরা একটু হার্ট সাউন্ড আর মারমার নিয়ে বলবো। হার্ট সাউন্ড নিয়ে কিছু কিছু জিনিস আমি সেদিনই বলেছিলাম যেদিন কার্ডিয়াক সাইকেল পড়িয়েছিলাম। কি কি জিনিস বলেছিলাম? যে আমাদের হার্ট সাউন্ড কটা আছে? হার্ট সাউন্ড কটা আছে? আচ্ছা, নর্মালি হচ্ছে S1 S2 S3 টা নর্মাল আর অ্যাবনর্মালের মাঝামাঝি, কারণ আমরা কি বলেছিলাম যে কিছু কিছু কজ আছে যেগুলো অ্যাবনর্মালি নয়, ফিজিওলজিক্যাল কজেস অফ S3 বলি। আর আরেকটা হচ্ছে S4, অলওয়েজ অ্যাবনর্মাল। ফিজিওলজিক্যাল কজেস অফ S3 কি? এনি হাইপার ডাইনামিক সার্কুলেশন, যার মধ্যে তুই ফিজিওলজিক বলতে পারিস কাকে? প্রেগনেন্সিকে বলতে পারিস, তুই এক্সারসাইজকে বলতে পারিস, অনেক সময় থিন ইন্ডিভিজুয়ালদেরও শোনা যায়। ঠিক আছে, এইগুলো। আচ্ছা, আমরা S1 S2 নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। তার আগে একটা জিনিস নিয়ে তোদের বলবো, সেটা হচ্ছে S1, মূলত S1 এর ক্ষেত্রেই কখন জিনিসটা লাউড হবে, কখন জিনিসটা সফট হবে। ঠিক আছে, এটা সব ভালভের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, S1 এর ক্ষেত্রে বলছি, তাহলে জিনিসটা তোদের বোঝা মানে আইডিয়াটা হবে। তো জিনিসটা এরকম ভাবে ভাব, যখন একটা ভালভ, ভালভ মানে কি আমাদের দরজার মতো। ঠিক আছে, একটা দরজা যখন আমরা বন্ধ করব, সেটা আস্তে আওয়াজ হতে পারে, জোরে আওয়াজ হতে পারে। কখন আস্তে আওয়াজ হবে, কখন জোরে হবে? কখন আস্তে আওয়াজ হবে, ধর দরজাটার পাল্লাটা খুব ভঙ্গুর অবস্থা, ঠিক আছে, সেই ক্ষেত্রে হতে পারে। তার সাথে যদি ভালভের আমরা কম্পেয়ার করি তাহলে কি বলবো? একটা হতে পারে ডিজেনারেটিভ কন্ডিশনে হতে পারে। ঠিক আছে, ভালভ একদম ডিজেনারেট করে একদম ভঙ্গুর অবস্থায় চলে গেছে, সেক্ষেত্রে হতে পারে। আর কি কন্ডিশনে হতে পারে? ধর দরজাটা তুই বন্ধ করছিস কিন্তু দরজাটা ঠিক করে বন্ধই হয় না, কারণ মাঝে মাঝে অংশটা নাই কিছু, ঠিক আছে, সেক্ষেত্রে হতে পারে। সেরকম কন্ডিশন কি হতে পারে? যদি কোনো রিগার্জিটেশন থাকে, মানে ধর এখানে কোনো রিগার্জিটেশন, ধর যদি মাইট্রাল রিগার্জিটেশন থাকে, তাহলে কি হচ্ছে? আমার এলভি থেকে
এলেতে ব্লাড লিক করছে, তাহলে আমার কি হবে, আমার ভালো করে শুনতে পাবো না জিনিসগুলো, তাহলে সফট হবে। তার আগে একটা জিনিস বলে রাখি, তো এরিয়া অফ হার্ট সাউন্ড অসকালটেশন কি কি হতে পারে, এটা আমার একটু আগে বলে নেওয়াটাই উচিত। এরিয়া কি কি হতে পারে, একটাকে বলে মাইট্রাল এরিয়া। কে গলা চুলকাচ্ছিস রে? মাইট্রাল এরিয়া কোনটা? মাইট্রাল এরিয়া বল, এক এক করে বল, কোনটা? লেফট সেকেন্ড। তুই কি বলছিস? তুই আমার হিসেব করতে বসে গেলি, তুই কি বলছিস? আচ্ছা, মাইট্রাল সারাউন্ডিং এরিয়া কোনটা? এই যে আমি এরিয়া বললাম, এটা এরিয়া কি, কিসের এরিয়া এগুলো? এরিয়া অফ প্রিকর্ডিয়াম। প্রিকর্ডিয়াম কাকে বলে? কি বলছিস? হার্টের যেটা অ্যারাউন্ডে থাকে, কি ওটা? পেরিকার্ডিয়াম। আমি বলছি প্রিকর্ডিয়াম, ঠিক আছে? প্রিকার্ডিয়াম কি? প্রিকার্ডিয়াম ইজ এ পার্ট অফ দ্য চেস্ট ওয়াল ওভারলাইং দ্য হার্ট। বুঝতে পারলি? হার্টের উপরে যে চেস্ট ওয়ালটা আছে সেটাকে বলে প্রিকর্ডিয়াম। এই হ্যাঁ, প্রিকর্ডিয়াম, ঠিক আছে? তার মধ্যে মাইট্রাল এরিয়া কোনটা? তুই বললি লেফট সেকেন্ড, ওইটাই। কিছু বলছিস? সাহস কর, যা মনে আসছে বল, কেউ গর্দান নেবে না। রাইট সাইড, রাইট সাইড টু স্টারনাম। আচ্ছা, তাহলে আমরা দু তিনটে উত্তর পেয়েছি। একটা হচ্ছে কি, বেনগুলো কি হয়েছে, বেনগুলোর একটা হচ্ছে বললি, আমাকে বল, আমাকে বল, আমাকে বল। প্রিকর্ডিয়ামের লেফট পোরশন। তিনটে জিনিস পেলাম আমরা, তাহলে রাইট সাইড অফ স্টারনাম, একটা বললি লেফট সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, আর একটা কি বললি? লেফট পার্ট অফ প্রিকর্ডিয়াম। বেশ, এইটা তাও একটা লোকালাইজেশন পাচ্ছি। এই কথাটার মানে কি আর এই কথাটার মানে কি? লেফট পার্ট অফ প্রিকর্ডিয়াম মানে কি, কোন জায়গাটা? এখান থেকে শুরু করে পুরো এতটা? তাহলে গেস করলি, আচ্ছা ঠিক। না, তবু গেসের একটা জায়গা থাকতে হবে তো, নেই কোনো জায়গা নেই। আচ্ছা, রাইট সাইড অফ স্টারনাম মানে স্টারনামের এখান থেকে শুরু করে এতটা পুরোটা? বল না, তোর কোন জায়গাটা মনে হচ্ছে? পার্টিকুলার একটা জায়গা হবে তো, মানে একদম ছড়িয়ে ছিটিয়ে পুরোটা জুড়ে তো না, প্রিকর্ডিয়ামই তো এইটুকু। কি মনে হচ্ছে, কেন মনে হচ্ছে? কি কি কি? রাইট সাইডে 3 সেন্টিমিটার মানে কোন জায়গা, এখান থেকে পুরোটা? তো আমাকে একটা জিনিস এখন লোকালাইজ করতে হবে, আমাকে 3 ডাইমেনশনে লোকালাইজ করতে হবে, মানে তার তিনটে অ্যাক্সিস থাকবে, এক্স ওয়াই জেড। সেই হিসেবে আমাকে একটা ডান দিক বাঁ দিক কোনো একটা রেসপেক্টে বলতে হবে, তার একটা পার্টিকুলার জায়গা বলতে হবে, উপর নিচের কোনো একটা রেসপেক্টে বলতে হবে, তাই তো? তাহলে ধরা যাক আমাদের প্রিকর্ডিয়াম কিরকম হবে। ধর হচ্ছে, বাবা, দাঁড়া, আবার কালি পড়ে গেল, কোথায় গেল? আচ্ছা, এই আরশোলার মধ্যে যে জিনিসটা আঁকলাম, এটা কি আঁকলাম? স্টারনাম। বেশ, তখন স্টারনাম বুঝতেই পেরেছিস, তাহলে এবার আমাকে বাকিগুলো কি আঁকলাম বল। এটা কি জিনিস? ম্যানুব্রিয়াম। এটা কি জিনিস? বডি অফ স্টারনাম। আর এটা হচ্ছে জিভি স্টার্ন। আচ্ছা, তাহলে এইগুলো কি আঁকলাম পাখার মতো? রিবস। আর এইটা কি?
এটা হচ্ছে আমাদের ক্লাভিকেল। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখ এরকম একটা স্টার্নাম আর আমাদের ইয়েগুলো আঁকলাম, বুঝতে পারলি? এইবার তুই তো একদম বুক চিরে দেখছিস না, তুই ওপর থেকে দেখবি, তাহলে তুই কি করে বুঝবি কোনটা কোন রিব? কোনটা কোন রিব কি করে বুঝবি? 1 2 করে গুনবি। ফার্স্ট রিবটা গুনে দেখা তো। স্টার্নাল নচ থেকে। স্টার্নাল নচ কাকে বলে? এটাকে কি বলে বলতো? জুগুলার নচ, ম্যানুব্রিয়ামের ওপরে। ঠিক আছে, এই জায়গাটা, এইটাকে বলে হচ্ছে আমাদের স্টার্নাল অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল বিটুইন ম্যানুব্রিয়াম স্টার্নি অ্যান্ড বডি অফ দ্য স্টার্নাম। এইটা তোদের অ্যানাটমিতেও বলছি, আমি আবার বলেছিলাম, আবার বলছি, এই জিনিসটার কথা জীবনে ভুলবি না, কারণ এর থেকে দুনিয়ার যাবতীয় সারফেস মার্কিং এর জিনিসপত্র শুরু হয়। প্রিকর্ডিয়ামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কি? এইটা কত নাম্বার রিব? 2 নাম্বার রিব। এই জিনিসটা হচ্ছে তোদের মনে রাখার। পেশেন্টের দেখবি তোরা স্টার্নাল অ্যাঙ্গেলটা হচ্ছে ইয়ে করবি, স্টার্নাল অ্যাঙ্গেলটা রিমার্কেট করবি, সেটা হচ্ছে 2 নাম্বার রিব। এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে এটা কত নাম্বার স্পেস? সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস। সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, এটাও সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস। এটা তাহলে হলো রাইট সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, এটা লেফট সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস। তারপরে 3 4 5 6 করে চলে গেল। ঠিক আছে, এইবার হচ্ছে লোকেশন কোনটা। এইখানে আমাদের আরেকটা লাইন লাগবে, যেটার নাম হচ্ছে, এই যদি ক্লাভিকেল হয়, ক্লাভিকেল এরকম তো না, বেসিক্যালি এরকম, তার এখানে হচ্ছে আমাদের অ্যাক্রোমিওক্লাভিকুলার জাংশন, এখানে আমাদের স্টার্নোক্লাভিকুলার জাংশন। দুটোর মিড পয়েন্ট থেকে যে লাইনটা টানবো সেটাকে কি বলবে? লেফট মিড ক্লাভিকুলার লাইন। আর এপাশে হবে আমাদের রাইট মিড ক্লাভিকুলার লাইন। এইবার আমরা এক একটা করে জায়গার লোকেশন দেখব, কি কি জায়গা আছে সেটা আগে নামগুলো একটু লিখে ফেলি, তাহলে সুবিধা হবে। এক হচ্ছে আমাদের মাইট্রাল এরিয়া আছে, 2 আছে আমাদের ট্রাইকাসপিড এরিয়া, 3 আছে আমাদের অ্যাওর্টিক এরিয়া, 4 আছে আমাদের পালমোনারি এরিয়া, 5 কি আছে আমাদের, একটা নতুন জিনিস এসছে, সেটাকে বলে নিউ অ্যাওর্টিক এরিয়া। নতুনও না এখন খুব একটা। আগে লোকেশন বলবো, তারপরে সিগনিফিকেন্স বলবো। তাহলে মাইট্রাল এরিয়া কোথায়? মাইট্রাল এরিয়া ইজ ইকুয়াল টু অ্যাপেক্স অফ দ্য কি? কিসের অ্যাপেক্স? কার্ডিয়াক অ্যাপেক্স। পরীক্ষার সময় তোরা চাপ খেয়ে লাংসের অ্যাপেক্স বলিস, লাংসের অ্যাপেক্স এখানে। কার্ডিয়াক অ্যাপেক্স কোথায়? লেফট ফিফথ ইন্টারকস্টাল স্পেস। তারপর কি বললি? একটু মিডিয়ালি। কি বলি আমরা ইউজুয়ালি? আমরা বলি যে 1 ফিঙ্গার বা হাফ ফিঙ্গার মিডিয়াল টু মিড ক্লাভিকুলার লাইন, লেফট মিড ক্লাভিকুলার লাইন। ঠিক আছে, এতক্ষণে কি আমার লোকালাইজেশনটা ঠিক হলো। তাহলে একটা জায়গা হলো, কি হবে? 2 3 4 5 জাস্ট একটু মিডিয়ালি টু মিড ক্লাভিকুলার লাইন। এটা হচ্ছে আমাদের হলো গিয়ে মাইট্রাল এরিয়া। 1 নম্বর দিয়েছি, তাহলে এখানে আমার 1 লিখে রাখলাম। ঠিক আছে, এখানে আর একটা প্রশ্ন, অ্যাপেক্স অফ দ্য হার্ট কি করে ডিফাইন করবি? অ্যাপেক্স কাকে বলে? আচ্ছা, এইটা কি? এটা হচ্ছে ইন নর্মাল পারসন। এইটার অ্যাবনর্মালিটি কি কি সেগুলো আমাদের জানতে হবে।
ঠিক আছে, একজন নর্মাল মানুষের এই জায়গাটা থাকে। তো অ্যাপেক্স হচ্ছে ফিক্সড নয়, এদিক ওদিক হতে পারে। তাহলে সেই অ্যাপেক্স কাকে বলে আমাদের? অ্যাপেক্স কাকে বলে? ডাউনমোস্ট এবং আউটমোস্ট বা আউটারমোস্ট পয়েন্ট of precordium where definite cardiac impulse is felt. ঠিক আছে, এই পাঁচটা জিনিস যেন থাকে। বোঝা গেল? প্রথম কথা, অবশ্যই প্রিকর্ডিয়ামের মধ্যে হতে হবে, প্রিকর্ডিয়ামের বাইরে হবে না। ঠিক আছে, এই কথাটা ইম্পর্টেন্ট, ডেফিনিট কার্ডিয়াক ইম্পালস, এবং সেটা হতে হবে ডাউনমোস্ট অ্যান্ড আউটমোস্ট পয়েন্ট। মানে এখানে দুটো ফ্যালাসি আছে, দুটো ফ্যালাসি বলতে দুটো জিনিসে তোদের গোলাবে। কিরকম গোলাবে? হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুই একটা ডেফিনিট কার্ডিয়াক ইম্পালস ফিল করছিস, কিন্তু সেটা হচ্ছে গিয়ে অ্যাপেক্স নয়। কেমন? ধরা যাক হচ্ছে এই একটা জিনিস, এটা হচ্ছে আমার প্রিকর্ডিয়াম। ঠিক আছে, এইখানে তুই একটা ইম্পালস ফিল করছিস, এটা ইম্পালস ফিল করছিস, এই ইম্পালসটা সবচেয়ে বেশি, কিন্তু এটা অ্যাপেক্স নয়। কি হতে হবে? ডাউনমোস্ট অ্যান্ড আউটমোস্ট। ঠিক আছে, ওইটাকে কি বলে? ওইটাকে বলে হচ্ছে পয়েন্ট অফ ম্যাক্সিমাম কার্ডিয়াক ইম্পালস। ঠিক আছে, সেটা আমরা নয়, আমরা বলছি অ্যাপেক্স। এটা হবে ডাউনমোস্ট অ্যান্ড আউটমোস্ট, এক নম্বর। আরেকটা প্রবলেম কি হতে পারে? এর বাইরে আরেকটা জায়গা আছে যেখানে অল্প অল্প ফিল হচ্ছে। কি বলেছি আমাদের? ডেফিনিট কার্ডিয়াক ইম্পালস রাখবে। অল্প স্বল্প একটু একটু ওইগুলোতে আমরা এই করবো না, ডেফিনিট হতে হবে। এবং ডেফিনিটগুলোর মধ্যে সবচেয়ে ডাউনমোস্ট অ্যান্ড আউটমোস্ট যেটা, মানে সবচেয়ে বেশি যেটা, সেটা নয়, সেইটাকে আমরা অ্যাপেক্স বলবো। মাথায় ঢুকলো? নর্মালি অ্যাপেক্স কোথায় থাকে আমাদের? লেফট ফিফথ ইন্টারকস্টাল স্পেস, জাস্ট মিডিয়াল টু মিড ক্লাভিকুলার লাইন। ঠিক আছে, এর অ্যাবনর্মালিটি কি কি হতে পারে পরে আমরা আলোচনা করব, না এখনই বলে নিই? এখনই বলে নিই। আচ্ছা, দুটো ক্ষেত্রে, মানে দেখ অ্যাপেক্স এখানে আছে, এই জায়গাটা ধরে নে মোটামুটি প্রিকর্ডিয়ামটা। ঠিক আছে, এখানে হার্টটা আছে। তো অ্যাপেক্সটা মানে ছোট হয়ে গিয়ে ভেতরে তো ঢুকতে পারে না, কি হতে পারে? বাড়তে পারে। বাড়লে কিরকম ভাবে বাড়তে পারে? আইদার জাস্ট এদিকে বাড়লো, এক নম্বর কেস। দু নম্বর কেস হচ্ছে ধর এই দিকে বাড়লো। ঠিক আছে, এটা হচ্ছে দু নম্বর কেস, আর এটা হচ্ছে এক নম্বর কেস। তো প্রথম কথা হচ্ছে অ্যাপেক্স কি দিয়ে তৈরি হয় আমাদের? হার্টের কোন পার্ট দিয়ে আমাদের অ্যাপেক্সটা তৈরি হয়, যেটা আমি অ্যাপেক্স ফিল করছি? কোন চেম্বার অ্যাপেক্স আছে? লেফট ভেন্ট্রিকল। এবং মাথায় রাখবি অনলি লেফট ভেন্ট্রিকল, নট রাইট ভেন্ট্রিকল। ঠিক আছে, নর্মালি বলছি। দেখ হার্ট যেটা আছে আমাদের, আর এটা অ্যাট্রিয়াম আর এটা ভেন্ট্রিকল, নর্মাল অ্যানাটমিক্যাল লোকেশনে আসতে গেলে এই জিনিসটাকে তিনভাবে রোটেট করতে হয়, তবে আমাদের অ্যানাটমিক্যাল ইয়েতে আসবে। প্রথম হচ্ছে একটা লেফটওয়ার্ড ঘোরে, তার জন্য কি হয়? আমাদের লেফট সাইডের চেম্বারগুলো 2/3 অ্যান্টেরিয়র 1/3 পোস্টেরিয়র হয়, আর রাইট সাইডের চেম্বারগুলো 2/3 অ্যান্টেরিয়র আর 1/3 পোস্টেরিয়র হয়, আর লেফট সাইডের চেম্বারগুলো 1/3 অ্যান্টেরিয়র আর 2/3 পোস্টেরিয়র হয়। সেকেন্ড হচ্ছে তোর একটু হচ্ছে ভেন্ট্রিকলটা অ্যান্টেরিয়রলি আসে, সেই জন্য আর এল এটা পেছন দিকে চলে যায়, আর ভি এল ভিটা সামনের দিকে। তার মধ্যেও কোনটা বেশি পেছন দিকে থাকবে? এল এটা বেশি পেছন দিকে থাকবে। কোনটা বেশি সামনের দিকে থাকবে? আর ভিটা বেশি সামনের দিকে থাকবে। 3 নম্বর হচ্ছে একটু লেফটওয়ার্ড এরকম টিল্ট করে, তবে হচ্ছে হার্টটা নর্মাল অ্যানাটমিক্যাল লোকেশনে আসে। মানে এই ছিল, মাঝামাঝি ভাগ ছিল এই। প্রথমে হচ্ছে জিনিসটা এরম ঘুরলো, তারপর হচ্ছে এরম ঘুরলো, তারপর এরম ঘুরলো, তবে হচ্ছে লোকেশনে আসে। তো এই জায়গায় যেটা পাবো সেটা হচ্ছে এলভি। তো জিজ্ঞেস করে লোকজন যে অ্যাপেক্স কেন আমরা ওরকম ভাবে ফিল করি? এর বেশ কিছু হাইপোথিসিস আছে, বেশ কিছু পসিবিলিটিস আছে। তোরা যেটা বলবি যে সিস্টোলের সময় যে যেটা তোদের আর কি জানতে চায়, শুনতে চায়, সিস্টোলের সময়
এলভির মাসেলগুলোর ভর্টেক্স লাইক মুভমেন্টের জন্য ওই আমরা সেটাকে অ্যাপেক্স হিসেবে ফিল করি, অ্যাপিক্যাল ইম্পালস হিসেবে ফিল করি। ঠিক আছে, এবার আরেকটা জিনিস যেটা এখন মোস্ট অ্যাকসেপ্টেড থিওরি, সেটা তোদের বলি, বেশ ইন্টারেস্টিং। ধর কি আছে, এইটা আমাদের হার্ট, ঠিক আছে, একটা সিম্পলিফাইড এই পিকচার আসছি, এটা হচ্ছে আমাদের অ্যাওর্টা। ঠিক আছে, তোরা দেখবি ধর একটা পাইপ লাগালি, একটা ট্যাপের মুখে একটা পাইপ লাগালি, পাইপটা লাগিয়ে রেখে দিলি, পাইপটা একটা মুখ ট্যাপের সাথে বেঁধে দিলি, পাইপটা তোর বেঁকে আছে, এইবার তুই হঠাৎ করে খুব স্পিডে কলটাকে খুলে দিলি, কি হবে? পাইপটা সোজা হয়ে যাবে, তাই তো? বলছে হার্টও নাকি এরকম একটা জিনিস হয়, যখন করে, যখন এলভিটা কন্ট্রাক্ট করে, একটা গাশ অফ ব্লাড প্রচন্ড ফোর্স এখান দিয়ে যাচ্ছে। এখন এই যে জিনিসটা আছে অ্যাওর্টা, থোরাসিক অ্যাওর্টা, ডরসাল অ্যাওর্টা, এটা কি অত্যন্ত একটা ফিক্সড স্ট্রাকচার, যেটা আমাদের কি বলবো পস্টেরিয়র থোরাসিক ওয়াল, পস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে একদম লেগে আছে। সেই জন্য হার্টটা নাকি যেই পাম্প করছে তার একটা রিঅ্যাক্টিভ ফোর্সের জন্য গিয়ে অ্যাপেক্সটা এরকম করে এসে সামনে হিট করে। এটা হচ্ছে মোস্ট রিসেন্ট মোস্ট অ্যাপ্রুভ থিওরি, গল্পের মতো শুনতে পারিস, কিন্তু পরীক্ষার সময় ওইটাই বলবি, ভর্টেক্স লাইক মুভমেন্ট অফ এলভি দ্যাট creates an impulse that is felt by your finger in the apex. তো আমি যে বললাম অ্যাপেক্স এলভি দিয়ে ফিল হয় নর্মাল কেসে, এখন কি হতে পারে? ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট হতে পারে। ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট কিরকম হতে পারে? এলভি এনলার্জমেন্ট হতে পারে, আরভি এনলার্জমেন্ট হতে পারে, বাইভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট হতে পারে। দেখ টেকনিক্যালি যখন এলভি এনলার্জ হচ্ছে, যে কারণে এলভির যদি প্রেশার বাড়ে, ব্যাক করতে গিয়ে আলটিমেটলি আরভিরও প্রেশার বাড়ে। আইসোলেটেড এলভি এনলার্জমেন্ট খুব একটা হয় না, হলে বাইভেন্ট্রিকুলার এনলার্জমেন্টই হয়ে যায়। তো যদি এরকম ভাবে বলতে হয়, যদি আরভি এনলার্জ হয় তাহলে জিনিসটা কি হয়, সাইড ওয়াইজ সরিয়ে দেয়। সেই জন্য আমাদের অ্যাপেক্সটা কি হয়, যে সাইড ওয়ার্ড শিফট করে, এটাকে আমরা বলি লেফট ওয়ার্ড শিফট বলি। ঠিক আছে, সেটাকে বলছি আমরা। সেই জন্য আমরা দেখতে পাবো যে এটা ইন্টারকস্টাল স্পেসেই আছে, কিন্তু যেখানে আমার জাস্ট ইনসাইড মিড ক্লাভিকুলার লাইন থাকার কথা ছিল, সেটা গিয়ে আরো অ্যাওয়ে চলে গেছে, আরো ল্যাটারালি চলে গেছে। ঠিক আছে, অন্য কেসে যদি এলভি এনলার্জমেন্ট হয় বা বাইভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট হয়, তাহলে কি হতে পারে, যেহেতু এলভিটা বাড়ছে তাহলে পুরো এরকম করেই বাড়বে জিনিসটা। তাহলে কি, এটাকে আমরা বলি ডাউনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড শিফট। ঠিক আছে, তাহলে দুরকম ভাবে শিফট পেলাম, একটা হচ্ছে আউটওয়ার্ড শিফট যেটা হচ্ছে আরভি এনলার্জমেন্টে হয়, আর একটা হচ্ছে ডাউনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড শিফট যেটা হচ্ছে আমাদের এলভি এনলার্জমেন্টে হয়। ঠিক আছে, এবার আবার সেই গল্প, এইটাই হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল টিচিং ছিল। তোরা যখন পেশেন্ট দেখতে যাবি, তোরা দেখবি এই জিনিসটা সবসময় মিলছে না। যদি সবকিছুই মিলে যেত তাহলে তো আমাদের এত ইকো এত কিছু তো নিশ্চয়ই আবিষ্কার হতো না। ক্লিনিক্যালি সবকিছু মেলে না। ঠিক আছে, এখন কি বলে আমাদের অ্যাকচুয়ালি এখন এই ডাউনওয়ার্ড আউটওয়ার্ড এই টার্মগুলো আমরা এখন আর ইউজ করি না মডার্ন কার্ডিওলজিতে। আমরা কি ইউজ করি জানো তো? আমরা ইউজ করি হচ্ছে যে টার্মটা, সে টার্মটা হচ্ছে আরভি টাইপ অ্যাপেক্স আর এলভি টাইপ অ্যাপেক্স। আমরা একটা টার্ম ইউজ করি আরভি অ্যাপেক্স আর এলভি অ্যাপেক্স। ঠিক আছে, খুব এটা যে তোদের জিজ্ঞেস করবেই তার কোনো মানে নেই, মোস্ট লাইকলি এগুলো জিজ্ঞেস করবে না, কিন্তু কেউ কেউ করতেও পারে। ঠিক আছে, আগে তাহলে ডিফারেন্সটা বলি। ওই ক্লাসিক্যাল ইয়েতে ধরলে কি হয়, আরভি অ্যাপেক্স হচ্ছে খালি আউটওয়ার্ড শিফট হয়। ঠিক আছে, আর এলভি অ্যাপেক্স কি হয়, ডাউন অ্যান্ড আউটওয়ার্ড শিফট হয়। তাই তো, এটা একটা ডিফারেন্স। মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্স হচ্ছে নেচার অফ দ্য অ্যাপেক্স। কিরকম, আরভি অ্যাপেক্স হচ্ছে ডিফিউজ হয় আর এলভি অ্যাপেক্স হচ্ছে লোকালাইজড হয়। এই কথাটার মানে কি সেইটা কিভাবে বলবো আমি? এক কথায় বলতে গেলে আরভি এলভি অ্যাপেক্স যেটা, আমি হাত বসালাম, আমি একটা পার্টিকুলার জায়গায় পাচ্ছি যে এইখানেই আছে। আরভি অ্যাপেক্স কি হয়, অনেকটা ছড়িয়ে ছিটিয়ে অনেকটা জায়গা জুড়ে পাওয়া যায়। এবার সেটাকে অবজেক্টিফাই কি করে করব?
একটা হচ্ছে বলা হয় লোকালাইজড মানে হচ্ছে কনফাইন্ড উইদিন আ সিঙ্গেল ইন্টারকস্টাল স্পেস, আর ডিফিউজ মানে হচ্ছে একটা ইন্টারকস্টাল স্পেসের বাইরে চলে যাচ্ছে। ঠিক আছে, আরেকটা বলা হয় হচ্ছে এক ফিঙ্গার ব্রেড যেটা তার যদি কম হয় তাহলে সেটাকে লোকালাইজ বলে, তার বেশি হলে সেটাকে ডিফিউজ বলে। ঠিক আছে, এগুলো হচ্ছে একটা অবজেক্টিভ প্যারামিটার ক্যাটাগরি এইসব করা হয়েছে। মধ্যে কথা এলভিএফএক্স হাত দিলে তুই বুঝবি হ্যাঁ এইখানেই আছে, আরভিএফএক্স এখানে এখানে নাকি এখানে একটা ছড়িয়ে ছিটিয়ে হয়। তো এই টার্মটা দেওয়ার কারণ কি হলো, কি কি কজে এইটা হয় আর কি কি কজে এটা হয়, এইটা আমাদের জানতে হবে। কি কি কজে হতে পারে আরভিএফএক্স, আচ্ছা এলভিএফএক্স বলি কি কি কজে হতে পারে। এলভিএফএক্স হতে গেলে এলভির ভলিউম বা প্রেসার ওভারলোড হতে হবে। কোন কোন ক্ষেত্রে এলভির ভলিউম ওভারলোড হয় আর কোন কোন ক্ষেত্রে এলভির প্রেসার ওভারলোড হয়। প্রেসার ওভারলোডে কি টাইপের হাইপারট্রফি হয় আর ভলিউম ওভারলোডে কি টাইপের হাইপারট্রফি হয়। ধর এই আমাদের এলভি আছে, ঠিক আছে, প্রেসার ওভারলোড মানে কি আমার আফটার লোডটা বেড়ে গেছে, এটা ধর 11টা আছে, ঠিক আছে, আমার আফটার লোডটা বেড়ে গেছে মানে এইখান দিয়ে যে আমি পাম্প করছে সেটা পাম্প করতে আমাকে বেশি ফোর্স দিতে হচ্ছে, তাহলে কি হবে এর ভেতরে ভেতরে মাসেল লেয়ার জমবে, হতে 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 এরকম ঠিক হয়ে যাবে, ঠিক আছে, এটা থিক ওয়াল ক্যাভিটি হয়ে যাবে। এই জিনিসটাকে বলে কনসেন্ট্রিক হাইপারট্রফি। ঠিক, ধর এইটা একটা এলভি আছে, ঠিক আছে, এখান থেকে আওয়ারটা বেরিয়ে গেছে, এইবার এখানে বেশি বেশি করে ব্লাড আসছে, ঠিক আছে, বেশি বেশি করে ব্লাড এলে সেই বেশি বেশি করে ব্লাডটাকে ফোর্স করে বের করতে হচ্ছে, এইটাকে আমরা বলি ভলিউম ওভারলোড। তাহলে কি হবে, আমার ক্যাভিটি ছোট করলে তো আরো প্রবলেম হয়ে যাবে, কম্পেনসেটরি কি করতে হবে যে আমাকে হাইপারট্রফি হতে হবে কিন্তু ক্যাভিটি ছোট করা যাবে না, আমাকে বাইরে বাইরে জিনিসটা জমতে হবে, জিনিসটা এটা তো থিক ওয়ালড হয় কিন্তু একটা বড় ক্যাভিটি তার বাইরে বাইরে জমে এই জিনিসটা যে তৈরি হয় এটাকে বলে আমার এক্সেন্ট্রিক হাইপারট্রফি। ঠিক আছে, তো এই ডিফারেন্স দুটো বুঝলি, কনসেন্ট্রিক হাইপারট্রফি, এক্সেন্ট্রিক হাইপারট্রফি, প্রেসার ওভারলোড, ভলিউম ওভারলোড। তাহলে এবার আমরা ক্রসে যাই। প্রেসার ওভারলোডের কজ কি কি হতে পারে, আফটার লোড বাড়ার কজ কি কি হতে পারে, বেশি চাপ আসছে ব্লাড ফোর্স করে ইজেক্ট করতে, কি কি কজ হতে পারে, এইখানে যদি কোনো অবস্ট্রাকশন থাকে যেমন ক্লট হতে পারে, কিন্তু ক্লট ইউজুয়ালি ওখানে জমবে না, এম্বোলাস তো এখান থেকে করবে, ঠিক আছে, ক্লট জমতে গেলে কিছু একটা আটকাতে হবে। ও কি বলেছে, এইচওসিএম ফুল ফর্ম কি, হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি। যদি এটা কি সবসময় অবস্ট্রাকশন করে, উত্তর হচ্ছে না, যদি অবস্ট্রাকশন না করে সেই রোগটার নাম কি হবে, এইচসিএম, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। অবস্ট্রাকশন করলে এইচও, না করলে এমনি এইচসিএম। তো এইচসিএম একটা কজ অবশ্যই হতে পারে, এইচসিএমটাকে কজ না বলে আরেকটা কজেরই একটা সাব ক্যাটাগরাইজেশন বলতে পারি, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে এলভিওটি অবস্ট্রাকশন। ঠিক আছে, এলভিওটি অবস্ট্রাকশন মানে কি, লেফট ভেন্ট্রিকল আমরা কি পড়েছি, আমরা প্রত্যেকটা চেম্বারের একটা ইনফ্লো পার্ট থাকে একটা আউটফ্লো পার্ট থাকে, ঠিক আছে, যেটাকে আমরা বলি স্মুথ পার্ট আর রাফ পার্ট, ঠিক আছে, যেখানে ঢুকছে সেটা ইনফ্লো পার্ট, যেখান দিয়ে বেরিয়ে যাচ্ছে আউটফ্লো পার্ট। তো এলভিওটি অবস্ট্রাকশন কি কি লেভেলে হতে পারে, একটা হচ্ছে সাবভালভুলার, একটা হচ্ছে ভালভুলার, আর একটা হচ্ছে সুপ্রাভালভুলার। বুঝতে পারলি, অবস্ট্রাকশন তিনটে লেভেলে হতে পারে। আমাদের দেখ জিনিসটা একটা
আমাদের হার্টের কিরকম করে থাকে, ধর এই জায়গাটা এলভি থাকে, ঠিক আছে, নর্মাল অ্যানাটমি, এই পাশটা আঁকছি না, এই পাশটা এলভি আছে, এলে আছে, এটা এলভি আছে, এখানটা অ্যাপেক্স, এইখানটায় হচ্ছে আমাদের অ্যাওর্টাটা থাকে, বুঝতে পারলি? এখান থেকে ব্লাড আসছে এলভি, এলে থেকে এলভিতে, আবার এলভি থেকে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে অ্যাওর্টাতে, বাবারে আস্তে আস্তে। এখানে আমাদের কি থাকে, অ্যাওর্টিক ভালভ। যদি এইখানে গন্ডগোল থাকে সেটাকে কি বলবো, ভালভুলার এস অ্যাওর্টিক স্টেনোসিস। যদি এর উপরে গন্ডগোল থাকে, উপরে অবস্ট্রাকশন থাকে, সেটাকে আমরা বলবো সুপ্রাভালভুলার এস। যদি এর নিচে গন্ডগোল থাকে, এইখানটায় গন্ডগোল হয়ে আছে, তাহলে সেটাকে বলবো আমরা, সরি, এটাকে বলবো সুপ্রাভালভুলার এস, এটাকে বলবো সাবভালভুলার এস, যার আরেকটা নাম হচ্ছে এইচসিএম। বোঝা গেল? দুটোই, তিনটেই অ্যাওর্টিক স্টেনোসিস, কিন্তু একটা ভালভুলার, বাকিগুলো ভালভুলার নয়। প্রতিটা ক্ষেত্রেই আমার চলে গেলাম এখানে যে আমার ইয়েটা বাড়ছে, আফটার লোডটা বাড়ছে। আগের দিন বলেছি যদি এলভির আফটার লোড বাড়তে হয় এমন কজগুলো বলতে হয়, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট কজ কোনটা হবে, সবচেয়ে কমন কজ কোনটা হবে? সবচেয়ে কমন কজ হবে হচ্ছে সিস্টেমিক হাইপারটেনশন, ঠিক আছে? তাহলে মোস্টলি দুটো কজ আমরা বললাম, এস আর সিস্টেমিক হাইপারটেনশন, যেখানে আফটার লোড বাড়ছে, যেখানে প্রেসার ওভারলোড হচ্ছে, যেখানে কনসেন্ট্রিক হাইপারট্রফি হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি আমার অ্যাপেক্স শিফট করবে? মানে যেটা বলার জন্য এত কিছু বললাম, অ্যাপেক্স কি শিফট করবে কি করবে না? কি বলেছি, কিরকম ভাবে বাড়ছে, ভেতরে জমছে, তাহলে অ্যাপেক্স শিফট করবে কি করবে না? করবে না, তাই না? বড় হওয়াটা ওর ভেতরে বড় হচ্ছে, বাইরে থেকে আমি ফিল করতে পারবো না, তাহলে এখানে অ্যাপেক্সের লোকেশনে কোনো শিফট হবে না। যদি আমার ভলিউম ওভারলোড হয় তাহলে আমার এক্সেন্ট্রিক হাইপারট্রফি হবে, তাহলে আমার ডাউন অ্যান্ড আউট অ্যাপেক্স হবে, যেখানে আমার এলভি টাইপ অফ অ্যাপেক্স পাবো, ঠিক আছে? সেই রকম কজ কি কি হতে পারে? ভলিউম ওভারলোড অফ এলভি, কি কজ হতে পারে? যদি জিনিসটা এরকম হয় যে ব্লাড, আমরা কি হচ্ছে আইভিসি এসভিসি থেকে আরে আসছে, আরে থেকে আরভি, আরভি থেকে পালমোনারি আর্টারি হয়ে পালমোনারি সার্কুলেশন, সেখান থেকে পালমোনারি ভেন হয়ে এলে এলভি, আবার অ্যাওর্টা দিয়ে সিস্টেমিক সার্কুলেশনে চলে যাচ্ছে। কিন্তু একই ব্লাড যদি বারবার বারবার করে ফিরে আসে আর বারবার বারবার করে এলভিকে পাম্প করতে হয়, তাহলেই হচ্ছে ভলিউম ওভারলোড হবে। সেরকম কন্ডিশন কি হতে পারে? যদি ব্লাড কোথাও রিগার্জিটেট করে পথে, যেমন মাইট্রাল রিগার্জিটেশন, ভেরি গুড। আমার এলভি ব্লাডটা পাম্প করছে, তার কিছুটা অংশ অ্যাওর্টাতে চলে যাচ্ছে, কিছুটা অংশ ফিরে আবার এলএতে চলে যাচ্ছে, আবার সেই ব্লাডটা পরের সাইকেলে এলভিতে আসছে, আবার সেই ব্লাডটা পাম্প করতে হচ্ছে, আবার তার মধ্যে কিছু অ্যাওর্টাতে আসছে, কিছু আবার এলএতে ফিরে যাচ্ছে। আর কোনো রিগার্জিটেশন? কোন স্টেনোসিস? অ্যাক্টিয়াল স্টেনোসিসে কি হচ্ছে? হ্যাঁ, কিন্তু সেটা তো আমার ফিরে ফিরে আসছে না, সেটা তো ব্লাডটা একই আসছে, সেই ব্লাডটাকে পাঠাতে আমার কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে? সামনে বাধা আছে। এটা কি টাইপের ওভারলোড হলো? এটা তো প্রেসার ওভারলোড হলো না, এটা তো ভলিউম হলো না। ভলিউম তো মানে যেটা মানে ফিরে তো আসছে না। ও যেটা বললো সেটা একটা কজ, কি অ্যাগর্টিক রিগার্জিটেশন। কি হচ্ছে? ব্লাডটা অ্যাওর্টা দিয়ে বেরিয়ে যাচ্ছে, ব্লাডটা অ্যাওর্টা দিয়ে বেরিয়ে যাচ্ছে, আবার সেই ব্লাডটা ফিরে আসছে, আবার সেটাকে পাম্প করে বাড়াতে হচ্ছে, ঠিক? আর কোনো কজ? একটু কনজেনিটাল হার্ট ডিজিজ নিয়ে ভাব, আর কিছু কজ হতে পারে? কনসেপ্টাল ডিফেক্ট না, মাইট্রাল রিগার্জিটেশন তো হলো। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, গুড। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টটা কেন হচ্ছে?
কেন হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে? কেন হচ্ছে? এই আমার ভেন্ট্রিকল এ একবার অ্যাওর্টাতে পাম্প করে দিল ব্লাড কিছুটা, সেই আবার আর কিছু অংশ চলে এলো আরভিতে। আমাদের ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে এলভি থেকে আরভিতে ব্লাড আসে, তাই তো? আরভি থেকে এলভিতে নয়, যতক্ষণ না আইসেনমেঙ্গার ডেভেলপ করছে, তাই তো? এই জিনিসটা নিয়ে ক্লিয়ার তো? কেন এলভি থেকে আরভিতে আসে? এলভির প্রেশার বেশি, ভেরি গুড, একদম একটাই কারণ। এলভি থেকে আরভিতে ব্লাড এলো, সেই ব্লাডটা আবার কোথায় গেল? পালমোনারি আর্টারি হয়ে লাংস, লাংস হয়ে এলে, এলে হয়ে আবার এলভি, ঠিক আছে? আবার সেটাকে পাম্প করছে, তার কিছুটা এবারে চলে যাচ্ছে, একই ব্লাড এই এরিয়াতে ঘুরছে, তাই তো? এটা একটা ভলিউম ওভারলোডের কারণ। আর কিছু কারণ ভিএসডির মতোই অনেকটা প্রায় একই জিনিস হয় না, এএসডি তে হবে না। কেন হবে না? এএসডি তে আমার ব্লাডটা এখান দিয়ে চলে আসছে এখানে, আমার এলভির কোনো অসুবিধাই নেই, ঠিক আছে? সেটা আবার এখান দিয়ে যাচ্ছে, দিয়ে আবার রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে চলে আসছে, এই লেফট অ্যাট্রিয়াম থেকে রাইট অ্যাট্রিয়ামে চলে আসছে। আমার এলভি এখানে কোনো রকম প্রবলেম ফেস করছে না, ঠিক আছে? আমি কি বলেছি, যেখানে প্রবলেম তার পেছন থেকে, সেখান থেকে তার পেছনে ভাবতে হবে। এটা যখন বললি একইভাবে মনে রাখবি, যদি আমার মাইট্রাল ভালভে কোনো প্রবলেম থাকে তাহলেও এলভি এর কোনো প্রবলেম হবে না, যা হবে এলএ থেকে প্রবলেম শুরু হবে, এই একই কারণে। এএসডি তেও যেটা হচ্ছে, এলএ তো এমএস এও একই জিনিসটা হচ্ছে। তাহলে আর কি হতে পারে? আর হতে পারে আমাদের পিডিএ তে। পিডিএ মানে কি? পিডিএ মানে কি রে? পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। এখানে কি যাচ্ছে আমার? পালমোনারি আর্টারি। এখানে কি যাচ্ছে আমার? অ্যাওর্টা। এখানের সাথে আমার ফিটাল লাইফে যেটা কানেকশন ছিল ডাক্টাস আর্টেরিওসাস, যেটা অ্যাডাল্ট লাইফে নেই হচ্ছে জন্মানোর পরে আফটার বার্থ এটা ক্লোজ হয়ে যাচ্ছে, গিয়ে কি থেকে যাচ্ছে? লিগামেন্টাম আর্টেরিওসাম হয়ে যাচ্ছে। যদি আমার পেটেন্ট থাকে সেটা কি বলবো আমরা? পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাম, তাই তো? পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাম, এটা যদি অ্যাওর্টা হয় আর এইটা যদি আমার পালমোনারি আর্টারি হয়, কোন দিক থেকে কোন দিকে ব্লাড যাবে? কেন ব্লাড যাবে? একই কারণ, অ্যাওর্টার প্রেসার পালমোনারি আর্টারির চেয়ে বেশি। তাহলে এলভি যে ব্লাডটা পাম্প করে পাঠিয়েছিল সেটা আবার এখান দিয়ে ঘুরে আবার পালমোনারি আর্টারি হয়ে, পালমোনারি সার্কুলেশন হয়ে, এলে হয়ে আবার এলভিতে পৌঁছাচ্ছে। তাহলে এটা আরেকটা ভলিউম ওভারলোডেড কন্ডিশন। তাহলে এই সমস্ত কন্ডিশনে আমার এলভির হাইপারট্রফি হবে। এলভির হাইপারট্রফি হলে আমার ডাউন অ্যান্ড আউট অ্যাপেক্স পাবো, বা আমরা কি বলেছি, এলভি টাইপ অফ অ্যাপেক্স পাবো। বোঝা গেল? ক্লিয়ার? একদম এই ব্যাপারটা ক্লিয়ার। আমরা বেসিক্যালি এরিয়া অফ পিকর্ডিয়াম পড়ছিলাম, আমরা অ্যাপেক্সটা নিয়ে একটু পড়লাম, ঠিক আছে? অ্যাপেক্স কোথায় পড়লাম, অ্যাপেক্সের নর্মাল লোকেশন, কি কি বেশি হয়, কোথায় কোথায় শিফট করতে পারে, এলভি টাইপ অফ অ্যাপেক্স পড়লাম। আরভি টাইপ অফ অ্যাপেক্স পড়তে আমাদের বাকি আছে। আরভি টাইপ অফ অ্যাপেক্স কি জন্য হতে পারে? যদি এলভি এনলার্জমেন্ট হয়নি কিন্তু আরভি এনলার্জমেন্ট হয়েছে, গিয়ে ও হচ্ছে প্রিকর্ডিয়ামটা ফর্ম করছে। বেসিক্যালি নর্মালি এলভি করছিল, এখানে আরভি প্রিকর্ডিয়ামটা ফর্ম করছে। কি কারণ হতে পারে? যেখানে আরভিটাই স্পেসিফিক্যালি এনলার্জ হয়েছে, এলভিটা অতটা হয়নি। একটা মেজর কারণ মাথায় রাখবি, যে কোনো পালমোনারি হাইপারটেনশন যদি হয়, পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন যদি হয়, পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন হলে কি হবে? আমার আরভি প্রেসার বাড়বে। আরভি প্রেসার বাড়লে কি হবে? আরভি হচ্ছে আমাদের ডাইলেট করবে, ভলিউম ওভারলোড হবে, প্রেসার ওভারলোডও হবে, দুটোই হবে, ঠিক আছে? কজের ওপর ডিপেন্ড করছে কোনটা বেশি হবে কম হবে, সেটাই যাচ্ছি না। আরভি হাইপারট্রফি করবে, আরভি হাইপারট্রফি করলে আরেকটা জিনিস হয় যেটাকে বলে ট্রাইকাসপিড রিগার্জিটেশন হয়, অ্যানুলাস ডাইলেট হয়ে যায়, গিয়ে ট্রাইকাসপিড রিগার্জিটেশন হয়। তাহলে যে কোনো কজ অফ পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশনে আমার আরভি টাইপ অফ অ্যাপেক্স পেতে পারি। ক্লাসিক্যালি কোন
রিউম্যাটিক হার্ট ডিজিজে আমার আরভি টাইপ অফ অ্যাপেক্স পাবো। যে রিউম্যাটিক হার্ট ডিজিজটা পালমোনারি হাইপারটেনশন বা পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন করার জন্য নটোরিয়াস, যে রিউম্যাটিক হার্ট ডিজিজটা এলভিতে কোনো প্রবলেম হয় না, এক্ষুনি বললাম এএসডি রিউম্যাটিক হার্ট ডিজিজ। এএসডির সাথে আর কোন রোগটা বললাম? এএসডির সাথে এমন কোন রোগ যেটা হচ্ছে আমার, আচ্ছা কার্ডিওমায়োপ্যাথি তো একটা আলাদা রোগ, মানে সেটার সাথে রিউম্যাটিক হার্ট ডিজিজের কি সম্পর্ক? যেখানে আমার হচ্ছে গিয়ে এখানে হচ্ছে আমার ট্রাইকাসপিড ভালভ, এখানে হচ্ছে আমার মাইট্রাল ভালভ, যেখানে আমার এলভিটা অ্যাবসলিউটলি নর্মাল থাকছে, আমার এলএ অনওয়ার্ডস বাকি সার্কুলেশনে প্রবলেম হচ্ছে। আচ্ছা আরে ক্লট হতে পারে, কিন্তু আরে ক্লট তো রিউম্যাটিক হার্ট ডিজিজ বলছি স্যার। রিউম্যাটিক হার্ট ডিজিজ কোনগুলোকে বলে? যেটা রিউম্যাটিক ফিভারের পরে যে হার্ট ডিজিজগুলো হয়, কি হয়? ভালভুলার প্রবলেমগুলো হয়। কি কি প্রবলেম হতে পারে রিউম্যাটিক হার্ট ডিজিজে? চারটে তো আমাদের মেজর ভালভ আছে, ভালভ, অ্যাওর্টিক ভালভ, ট্রাইকাসপিড ভালভ, পালমোনারি ভালভ। তার এমএস হতে পারে, এমআর হতে পারে, স্টেনোসিস ডিহাইড্রেশন, এএস হতে পারে। বল কি বলছিস? স্টেনোসিস হতে পারে। এর মধ্যে এই কটা হচ্ছে আমাদের রাইট সাইডেড, এই কটা হচ্ছে আমাদের লেফট সাইডেড। আমরা রাইট সাইডেড আরএইচডি গুলোর মধ্যে রাইট সাইডেড গুলো নিয়ে অতটা ভাবি না, কারণ সেগুলো মোস্টলি মাইল্ড হয় বা ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ লেফট সাইডেড হয়, যেটা অ্যাকচুয়ালি বেশি প্রবলেম করে। আমরা এই চারটেকে নিয়ে কিন্তু সবসময় ভাবতে থাকি। তার মধ্যে ওই চারটের মধ্যে সবচেয়ে কোনটা বেশি কমন? তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে এই রোগটা। তোরা যদি 10টা পেশেন্ট পাস, প্রথম কথা 10টা পেশেন্ট যে পাবি সেই সবকটা পেশেন্টই মিক্সড ভালভুলার হবে, সিঙ্গেল হয় না। তার মধ্যে 8টা পেশেন্টই কিন্তু একটা প্রিডমিনেন্ট হয়, 8টা পেশেন্টের প্রিডমিনেন্ট এমএস হবে। এটা মাথায় ঢুকিয়ে রাখ। এখন হচ্ছে যদি এমএস হয়, তাহলে বারবার করে আমি বলছি, এমএস হলে আমার মাইট্রাল ভালভ অনওয়ার্ডস প্রবলেম তৈরি হবে, আমার এলভিতে কোনো প্রবলেম হবে না আনটিল ইটস ভেরি লেট স্টেজ। সেটা কেন হচ্ছে পরের কথা, কিন্তু ইন জেনারেল ম্যাক্সিমাম ক্ষেত্রে এলভিতে কোনো প্রবলেম হবে না। আমার এল এর প্রেশার বাড়বে, আমার এলএ এনলার্জমেন্ট হবে, আমার পালমোনারি ভেনাস প্রেশার বাড়বে, আমার পালমোনারি ক্যাপিলারি প্রেশার বাড়বে, আমার পালমোনারি ইডিমা হবে, আমার পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন হবে, আমার আরভি হাইপারট্রফি হবে, আস্তে আস্তে আরভি ফেলিওর হবে, আমার ট্রাইকাসপিড রিগার্জিটেশন হবে, আমার আর এর হচ্ছে হাইপারট্রফি হবে বা আরে ডাইলেট হবে। হাইপারট্রফি তো হয় না, এখন থিন ওয়াল স্ট্রাকচার, আরে হচ্ছে ডাইলেটেড হবে, আমার জেভিপি বাড়বে, আমার রাইট হার্ট ফেলিওরের ফিচার্স মানে জেভিপি, ইনক্রিজ জেভিপি, হেপাটোমেগালি, পেডাল ইডিমা হবে। এই যে জিনিসগুলো বললাম সবগুলো যেন একসাথে মাথায় আসে, ঠিক আছে? ইমেজ বললেই আমার এই জিনিসগুলো মাথায় আসতে হবে, ঠিক আছে? কি বললাম আবার বলছি, এখান থেকে প্রেশার বাড়তে শুরু হবে, এলএ প্রেশার ইনক্রিজ করবে, এলএ হাইপারট্রফি হবে, পালমোনারি ভেনাস প্রেশার বাড়বে, পালমোনারি ক্যাপিলারি প্রেশার বাড়বে, পালমোনারি ক্যাপিলারি প্রেশার বেড়ে হচ্ছে আমার পালমোনারি ইডিমা হবে, যেগুলো আর্লিয়ার স্টেজে অর্থোপনিয়া, পিএনডি এসব হয়। এসে আমার পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন হবে, পালমোনারি ভালভে, এটা বলা হয়নি, পালমোনারি ভালভের এখানে আমার লাউড পিটু পাবো, এখানে পালমোনারি রিগার্জিটেশন পেতে পারি, আমার আরভি হাইপারট্রফি হবে, আরভি ফেলিওর হবে লেট স্টেজে গিয়ে, ট্রাইকাসপিড রিগার্জিটেশন হবে, আরএ এনলার্জমেন্ট হবে, জেভিপি বাড়বে, হেপাটোমেগালি হবে, পেডাল ইডিমা হবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমার আরভি টাইপ অফ অ্যাপেক্স পাবো, ঠিক? তাহলে আমরা ব্যাক টু আমাদের অরিজিনাল ডিসকাশন, যেটা হচ্ছে আমরা লোকেশন অফ দ্য বিভিন্ন এরিয়া বলছিলাম। সেটা বলতে গিয়ে আমরা মাইট্রাল এরিয়ায় এসেছিলাম, সেটা বলতে গিয়ে আমরা অ্যাপেক্স নিয়ে এতটা আলোচনা করলাম। তাহলে আমরা যদি এখন মাইট্রাল এরিয়ার পরবর্তী এরিয়াগুলোকে বলি, আর কি কি এরিয়া আছে? আমরা বলেছি এইখানটায় হচ্ছে আমাদের 3, 4, 5, এইখানটাতে হচ্ছে আমাদের এপেক্স, তাই তো? ট্রাইকাসপিড এরিয়া কোথায় পাবো?
ট্রাইকাসপিড এরিয়া কোথায় পাবো? ট্রাইকাসপিড আমি বলেছি প্রিকর্ডিয়ামটা মূলত এরকম থাকে, তার অ্যাপেক্স এখানটায় 1 দিয়েছি, এরপরে কি দেব? ট্রাইকাসপিড এরিয়াটা আমাদের কোন সাইডের ভালভ? ট্রাইকাসপিড রাইট সাইড না লেফট সাইড? তাহলে আমাদের রাইট সাইডের এটা বোঝা গেল। রাইট সাইডের এখানে গিয়ে হচ্ছে 4th যে ইন্টারকস্টাল স্পেস, এইখানে 2 দেব, তাহলে সেটাকে আমরা কি বলবো? রাইট সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস জাস্ট বিসাইড দ্য স্টারনাম। কি বলে? প্যারাস্টারনাম, প্যারাস্টার্নাল এরিয়া। ঠিক আছে, রাইট প্রথম কথা রাইট সাইডে হচ্ছে সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, মানে আমার যেখানে হচ্ছে স্টার্নাল নসটা পাচ্ছি তার পাশেই, এবং হচ্ছে পুরোটা জুড়ে সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস জুড়ে নয়, সরি রাইট 4th ইন্টারকস্টাল স্পেস। রাইট 4th ইন্টারকস্টাল স্পেস স্টারনামের জাস্ট পাশে। ঠিক আছে, এখানটা মানে আমি পুরো জায়গা জুড়ে দেখবো না, জাস্ট পাশে হচ্ছে আমার ট্রাইকাসপিড এরিয়াটা পাবো। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তী এখানে আমরা কি পাবো? এখানে হচ্ছে আমরা ট্রাইকাসপিড ভালভ রিলেটেড জিনিসগুলো পাবো। মাইটাল এরিয়াতে আমরা কি পাবো? আমরা মাইটাল ভালভ রিলেটেড জিনিসগুলো পাবো, প্লাস হচ্ছে S1 পাবো খুব বেশি। ঠিক আছে, মেজর। অ্যাওর্টিক এরিয়া আর পালমোনারি এরিয়া এই দুটোকে একসাথে আমরা কি বলি? বেস অফ দ্য হার্ট। ঠিক আছে, দুটোকে একসাথে আমরা বলি বেস অফ দ্য হার্ট। তোদের পরীক্ষায় অনেক সময় বলবে বেস অফ দ্য হার্ট প্যালপেট করো বা বেস অফ দ্য হার্ট অস্কালটেট করো। মনে রাখবি যখনই বেস অফ দ্য হার্ট বলবে পেশেন্টকে বসিয়ে নিতে হবে। আমরা মাইটাল এরিয়া, ট্রাইকাসপিড এরিয়া এগুলো শুয়ে দেখি, এইগুলো হচ্ছে আমরা বসে দেখি। ঠিক আছে, তাহলে বসে আমরা বেস অফ দ্য হার্ট কোথায় আমরা পাবো? আমরা পাবো হচ্ছে দুটোই সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে। ঠিক আছে, অ্যাওর্টিকটাও সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, পালমোনারিটাও সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস। এবার তার সাথে আরেকটা টার্ম যুক্ত করতে হবে, সেটা হচ্ছে প্যারাস্টার্নাল এরিয়া। প্যারাস্টার্নাল এরিয়া তাহলে দুটোর সাথে দুটোর আগে একটা ক্ষেত্রে যুক্ত হবে রাইট সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, একটা হবে লেফট সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস। কোনটা রাইট সেকেন্ড আর কোনটা লেফট সেকেন্ড? অ্যাওর্টিকটা লেফট। কেন? অ্যাওর্টিক তো লেফট সাইড এরিয়া, অ্যাওর্টিক হল লেফট সাইডের নয়, তাহলে কিন্তু তুই বলেছিস ঠিকই অ্যাওর্টিকটা রাইট হবে, পালমোনারিটা লেফট হবে। কেন হবে? তাহলে আমরা আরেকটু ছবি আঁকি। তো যখন আমাদের মানে ইয়ে ডায়াগ্রাম না একদম, এই হচ্ছে আমাদের আরভি, এই হচ্ছে আমাদের এলভি। ঠিক আছে, কি বলেছিলাম? এখানে আমাদের এলএ আছে, এলএ থেকে যখন আমাদের বেরোচ্ছে অ্যাওর্টাটা কিভাবে বেরোচ্ছে? এইভাবে বেরোচ্ছে। এটা আমাদের আরে, এখানে হচ্ছে আমাদের ভালভ, টি ভালভটা আছে। অ্যাওর্টা থেকে যখন বেরোচ্ছে জিনিসটা কিভাবে বেরোচ্ছে? পালমোনারি আর্টারিটা এইভাবে বেরোচ্ছে। অ্যানাটমির কথা মনে করে দেখ, আমাদের অ্যাওর্টার লোকেশন কি ছিল? অ্যাসেন্ডিং অ্যাওর্টা রাইট সাইডে থাকে, আর্চ অফ অ্যাওর্টা কি থাকে? রাইট এবং অ্যান্টেরিয়র থেকে লেফট এবং পস্টেরিয়র আসে, এরকম করে সাইড চেঞ্জ করে একদম, দিয়ে ডিসেন্ডিং অ্যাওর্টা লেফট সাইডে নামে। ঠিক আছে, সেটা এরকম এলভি ওটিটা এরকম করে উঠে যায়, গিয়ে ডান দিক থেকে এরকম ঘুরে পেছন দিক দিয়ে নামে, আর আরভি ওটিটা এরকম গিয়ে তারপরে বাইফার্কেট করে দুদিকে চলে যায়। তাহলে অ্যাকচুয়ালি অরিজিনের সময় পালমোনারি আর্টারিটা অ্যাকচুয়ালি কিন্তু লেফটে থাকে, আর অ্যাওর্টা অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে কিন্তু রাইটে থাকে। ঠিক আছে, সেটা না হলে আমরা কি বলি? সেইখানে তোমাদের ফরমেশনে গন্ডগোল হলে আমরা কি বলি? যদি আমাদের অ্যাওর্টাটা আরভি থেকে উৎপন্ন হয়ে যায়, আর যদি আরভি থেকে অ্যাওর্টা উৎপন্ন হয়ে যায়, আর এলভি থেকে যদি পালমোনারি আর্টারি উৎপন্ন হয়ে যায়, সেটাকে আমরা কি বলি? আমরা সেটাকে বলি ট্রান্সপোজিশন অফ গ্রেট ভেসেল বা ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারি। ঠিক আছে,
কি ছিল ওটাকে আমরা কি বলি ডেভেলপমেন্টের সময় ট্রাঙ্কাস আর্টেরিওসাস বলে একটা জিনিস থাকে, তারপরে আমাদের নিউরাল ক্রেস্টের সেলগুলো এসে আমাদের সেপ্টামটা ফর্ম করে, যেটা স্পাইরালি ডেভেলপ করে। স্পাইরালি ডেভেলপ না করলে তখন আমাদের টিজিএ তৈরি হয়। ঠিক আছে, তাহলে মাথায় থাকবে অ্যাওর্টিক এরিয়া কোথায় থাকবে, অ্যাওর্টিক এরিয়া জাস্ট ডান দিকে থাকবে আর পালমোনারি এরিয়া বাঁ দিকে থাকবে। ঠিক আছে, বুঝলি? বোঝা গেল যে জিনিসগুলো বললাম? এইখানে হচ্ছে আমাদের 3 থাকবে, এইখানে আমাদের 4 থাকবে। ঠিক আছে, তো কোনটা কি শোনা যায় সেটা আমি পরে বলছি, পরের দিন বলবো। এইবার আরেকটা নতুন একটা যোগ হয়েছে, সেটাকে বলে নিও অ্যাওর্টিক এরিয়া। ঠিক আছে, নিও অ্যাওর্টিক এরিয়া কেন উৎপন্ন হলো সেটা একটু বলার জন্য যেটা বলা দরকার, যে দেখ অ্যাওর্টিক এরিয়াতে আমরা অ্যাওর্টিক ভালভের সাউন্ডগুলো বেশি ভালো শুনতে পাবো অবভিয়াসলি, এস বা এগুলো, কিন্তু দেখা গেছে যে এস কিন্তু সবসময় মানে এ আর যেটা এস নয়, অ্যাওর্টিক রিগার্জিটেশন কিন্তু অ্যাওর্টিক ভালভের অ্যাওর্টিক স্পেসে না শুনে আমার লেফট থার্ড ইন্টারকস্টাল স্পেসে বেশি ভালো শোনা যায়। সেই জন্য এই জায়গাটির নাম দিয়েছে নিও অ্যাওর্টিক এরিয়া। বুঝতে পারলি? তাহলে এটা কি বলছে, লেফট থার্ড ইন্টারকস্টাল স্পেস প্যারাস্টার্নাল। বোঝা গেল? তো এইখানে আমাদের মাইট্রাল এরিয়া, এইখানে হচ্ছে আমাদের ট্রাইকাসপিড এরিয়া, এইখানে আমাদের অ্যাওর্টিক, এখানে আমাদের পালমোনারি, এখানে আমাদের নিও অ্যাওর্টিক। যখন আমরা পেশেন্ট এক্সামিন করব তখন একদম অর্ডারে এরকম করে তাড়াতাড়ি সব কটা জায়গা শুনবো। ঠিক আছে, বেশ। তোদের আমি শুরু করতে চেয়েছিলাম হচ্ছে হার্ট সাউন্ড নিয়ে। হার্ট সাউন্ড নিয়ে তাহলে পরের দিন বলবো। ঠিক আছে, বুঝতে পারলি তো যে জিনিসগুলো বললাম?